গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে জানো তো। গলাটা মানে আওয়াজটা শুনে বুঝতে পারছো। যতই একটু সাবধানে থাকি না কেন, সেই ঠান্ডা লেগেই গেল। জানি না কি করে, মানে ওপর থেকে বোঝা যাচ্ছে না জানো তো। শুতে গেলেই মানে কাশির জন্য সারা রাত ঠিক করে তো চোখের পাতা এমনি এক করতে পারি না, আর যাও একটু চোখ লাগে ব্যাস ওই কাশির জন্য অবস্থা খারাপ। যাই হোক, দেখো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করেছি। তাও সকাল বলবো না, এই 9টা 10-15 মতো বাজে। তো সকালবেলায় উঠে আগে মুখ ঠুক ধুয়ে আজকে একটু চা বিস্কুট খেয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বললাম একটু আদা দিয়ে চা করতে, তো তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে আমি কাজে হাত দিয়েছি। ওদিকের কাজ এখনও করিনি, তো মেয়েকে বললাম উঠে পড়। আসলে ও কালকে শুয়েছে, তখন প্রায় নাকি 2:15 মতো বাজে। তো কালকে আমি প্রথম চোটটা ঘুম আসছিল না, দুদিন ধরে না পেটটা খুব ব্যথা করছে জানো তো। প্রথম চোটে ঘুম আসছিল না, তারপরে কখন যে ঘুমিয়ে গেছি, তো তারপরে আর টের পাইনি। আবার সেই ভোর রাত্রির দিকে প্রায় 3টে 3:30-এর দিকে ঘুম ভেঙে গেছিলো। তো মেয়ে নাকি কালকে অনেকক্ষণ পড়েছে, প্রায় অনেকক্ষণই পড়েছে, ওর বাবা বসা ছিল। তারপরে আমাকে আজকে সকালবেলা যখন মেয়েকে আমি ডেকেছি 8টার সময়, তোর বাবা বলছে থাক ডেকো না, কালকে অনেক রাত্রিবেলায় শুয়েছে। তো দেখলাম 9টা 10-15 মতো হয়ে গেছে। তো ওকে বললাম যে উঠে পড়, জেগেই গেছিলো। বললো মা 10 মিনিট পর উঠছি। তো আমি ওদিকে জানলাটা খুলে দিলাম, জানলাটা খুলে পর্দা টর্দা গুটিয়ে রেখে দিয়ে আসলাম। সকালবেলাটা বেশ সুন্দর দেখছি, আজকে হাওয়া দিচ্ছে জানো তো। আর বাসন কোসনগুলো এখন সমস্ত কিছু বার করে দিচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর। আগের দিন তো রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, সবে তখন আমরা শুতে গেছি। তো মানে বৃষ্টির আওয়াজ আমাদের ঘরে সচরাচর মানে ঢোকে না, বুঝেছো। কিন্তু তারপরেও এত বৃষ্টি আর এত ঝড় হচ্ছিল, তো আমাদের ঘুম ভেঙে গেছিলো। মানে সবে গিয়ে শুয়েছিলাম, মানে উঠে গেছিলাম, মেয়ে তো বাইরে পড়ছিল। তারপরে মেয়ে বলছে মা বাইরে কি ঝড় হচ্ছে। তারপরে দরজা খুলে একটু দেখছিলাম, সত্যিই মনে হচ্ছে ধোয়ার মতো উঠছে। তো যাই হোক, তারপরে তো গিয়ে শুয়ে পড়লাম, আর মেয়ে বসে বসে এখানে পড়েছিল। তো তারপরে আর মানে সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা মনে একটু বৃষ্টিও হয়েছিল, সিঁড়ির ঘরটা দেখে বুঝলাম বৃষ্টিও হয়েছিল। আর বাইরে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের দাদাভাই দেখো এদিকে কাজে যাবে না আজকে। আজকে আমাদের মিউনিসিপ্যালিটিতে একটু যাওয়ার আছে জানো তো। একটা সুখবর তোমাদের দিই, তো আমাদের খুব শিগগিরই হয়তো এই পুজোর আগেই আমাদের মিউনিসিপ্যালিটির যেই বাদবাকি টাকাটা এখনও বাকি আছে, আমরা হয়তো ওটা পেয়ে যাব। আর তোমাদের দাদাভাই বলেছে ওই টাকাটা পেয়ে গেলেই হাতে রাখবো না, খরচা হয়ে যাবে, তো ওপরের ঘরে হাত দিয়ে দেবো। তো শুনে তো বেশ আনন্দ লাগছে জানো তো। মানে মিউনিসিপ্যালিটির থেকে আমাদের ডেকে পাঠিয়েছে, তোমাদের দাদাভাইকে বলেছে যেতে। তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকে আর কাজে যাচ্ছে না, মিউনিসিপ্যালিটি যাবে। যদি টাকাটা ঢুকে যায় তাহলে তো ভালোই হয়। তো বুঝতেই পারছো এখন এমনিতেই খরচা বেশি, আর তারপরে হাতে টাকা থাকলে তখন মনে হবে এটা করি ওটা করি সেটা করি। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে টাকাটা ঢুকলেই তাহলে তুমি ওপরের ঘরটায় হাত দিয়ে দাও। কারণ দেখো আমাদের ঘরের তো কতটা অসুবিধা সেটা তোমরা দেখেই বোঝো। এরপরে যখন পুচকুটা হয়ে যাবে তখন কিন্তু আরও সমস্যা, কারণ এই একটাই আমার ঘর। তারপরে মেয়ের আবার ফাইনাল এক্সাম থাকবে ফেব্রুয়ারিতে, তখন কিন্তু সব দিকটা সমস্যা হবে। তো তোমাদের দাদাভাই বলেছে যে যদি টাকাটা ঢুকে যায়, পুজোতে তো এবার আমাদের সেরকম কিচ্ছু কেনাকাটা নেই, ওই শুধু মেয়েই যা টুকিটাকি একটু কিনছে। আর সত্যি কথা বলতে এইবার পুজোয় সেরকম একটা মার্কেটিং কিচ্ছু নেই, মানে মার্কেটিং নেই। মেয়েও খুব একটা যে বাইরে গিয়ে কিছু কিনছে তা না, যেহেতু পরীক্ষা চলছে। তো মেয়ে ওই টুকিটাকি অনলাইন শপিংগুলো করছে। আর সেই যে আমি বেরিয়েছিলাম তখন একটা টপ কিনেছিল ওই। তো তারপরে আর সেরকম কিছু কেনেনি, কারণ পরীক্ষাই শেষ হবে 22 তারিখে ওর, আর কবে কেনাকাটা করবে। সেই কারণে ওই টুকিটাকি এই বছর একটু অনলাইন থেকেই দেখে নিচ্ছে, ও নিয়ে নেবে। আর এই বছর সেরকম আমরা কিছুই করছি না। তো তোমাদের দাদাভাইকেও তাই বলছিলাম, শুধু ডেলিভারিটা হওয়া নিয়েই চিন্তা, কারণ হসপিটালে হবে না কীভাবে হবে সেটা তো জানি না, কত টাকা খরচা হবে না হবে, তাই কিন্তু আমরা এগোতে পারছি না কোনো দিকেই। তবু যখন একটা কানে ভালো খবর এসছে, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি আর কোনো দিকে চিন্তাভাবনা না করে তুমি ওপরের ঘরটায় হাত দিয়ে দেবা।
আমি তো এখন এই মুহূর্তে উঠতে পারবো না ওপরে, তবে তোমাদের দাদাভাইকে বলেছি যে শুধু কলম কটা উঠুক আর ইটের গাঁথনিটা হোক, তারপরে কিন্তু দেখতে দেখতে আমারও ডেলিভারি হয়ে যাবে, ওই বাড়ির থেকে সুস্থ হয়েও চলে আসবো পুজো টুজো পার করে। তারপরে আমাদের ওপরের ঘরের টেকচারটা আরম্ভ করবে, কারণ ওপরের ঘরটা আমার খুব ইচ্ছে আছে আমার আর মেয়ের পছন্দ মতো করার। কেন বলো তো, নিচের ঘরটা আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার পছন্দ মতো সত্যিই হয়নি, আমি যেমন চেয়েছিলাম। তোমাদের দাদাভাই বলল এইভাবে এইভাবে করতে, তো ওর মতো করে করেছে। কিন্তু ওপরের ঘরটা আমি আর মেয়ে দুজনেই বলে রেখেছি আমাদের পছন্দ মতোই হবে। ওপরে দুটোই শুধু ঘর হবে, তবে ছাদ দিতে পারবো নাকি সেটাও জানি না। তো আমি ভেবেছি যে কলমগুলো তুলে ইটের গাঁথনি করে ওপরে অ্যাডবেস্টার বা এখন যেই ওই এভারেস্টের টিনগুলো হয় না, ওগুলো দিয়ে তোমাদের দাদাভাই যেহেতু সিলিং করতে জানে, তো ওগুলোই করে দেবো। এগুলোই টুকটাক একটু ঘরে আলোচনা করেছি, বুঝেছো? তো দেখা যাক কী হয়। তো সেটাই ভেবেছি যে উল্টোপাল্টাভাবে টাকা পয়সাগুলো খরচা না করে, সামনে তো এখন দেখো এরপরে হয়ে গেলে শুধু খরচাই খরচা, তাই না? এখন যা এক একটা ফর্মুলা মিল্কের যা দাম, তারপরে হবে কি করে সেটা জানি না। সব দিকে খরচা বেশি, মানে সত্যি, মানে সব কিছু শুরুর থেকে শুরু করা, বুঝতেই পারছো। কারণ মেয়ের সবে শেষ হলো, মেয়ের এখনও শেষ হয়নি, মেয়ের পরে আবার কলেজে যাবে। মেয়ের কী নিয়ে পড়ার ইচ্ছে সেটা তোমাদের সব পরে বলবো। মেয়ের খুব ইচ্ছে, তো সেটাও ওরটাও পূরণ করতে হবে। এই যে আসবে তারটাও সব খেয়াল করতে হবে। তারপরে ওপরে আমাদের একটা ঘর না হলে চলবেই না। তো সব দিক বিবেচনা করে ওই ছাদ দেওয়ার ডিসিশানটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ছাদে অনেকটা টাকা লেগে যাবে। আর যেহেতু আমার লোহার সিঁড়িটা করাই আছে, তো সিঁড়ির ঘরও করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সেগুলো তো সব তোমাদের পরে দেখাবই। যদি আমার পুজোর মাস থেকে কাজ আরম্ভ করি তোমাদেরকে তো দেখাবই। তো সেই কারণে না বেশ একটু আনন্দও হচ্ছে। তার সাথে সাথে ভাবছি যে সত্যি ভগবান হয়তো এটাই চেয়েছিল। দেখো এতদিন আমার কোনো সন্তান আসেনি, আমার আগে ঘরবাড়ি কেমন ছিল দেখো, কত কষ্ট করে জীবনযাপন করেছি। ওই সময়ে সন্তান আসেনি, ভগবান কোনো দিন দেয়ও নি। তো ঘরবাড়ি করে রিসেন্ট দেখো 1 বছর হতে না হতেই তো জানি না কীভাবে সব কিছু পাল্টে গেল। এক এক সময় এটাও ভাবি, জানো তো, যে সত্যি যদি মনার মোটামুটি একটু 5-6 বছর কি 10 বছর গ্যাপ দিয়ে যদি এই সন্তানটা আমার আসতো, তাহলে দেখতে দেখতে কিন্তু আজকে মনার যদি 17 বছর হয়, তাহলে ওরও কিন্তু 7-8 বছর হয়ে যেত। তাহলে আমার দুটো সন্তান একসঙ্গে মানুষ হয়ে যেত। কিন্তু দেখো এখন এতটা পরে এসে এই যে হচ্ছে, তো দেখো খুশি ছাড়া তো এখন আর দুঃখ করে লাভ নেই। সবাই ব্যাপারটা ঠিক করেই মেনে নিয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়াতেও সবাই মেনে নিয়েছে, কিন্তু ওই যে কিছু মানুষ আছে তারা তো বসেই আছে কাঠি করার জন্য। আর এই শেষ সময় এসে সেগুলোকে আর পাত্তা দিই না। এখন শুধু মনে প্রাণে একটাই ঠাকুরকে ডাকি যে সুস্থভাবে আমি আর আমার সন্তান যেন আবার এই বাড়িতে চলে আসতে পারি, কারণ আমার পরিবর্তে আমার সংসার তো একদম অচল। আর যদি আমি আমার সন্তানদের বলবো, এখন সন্তানদের রেখে চলে যাই, তাহলে ব্যাস এদের জীবন পুরো শেষ। তো শুধু ভগবানকে এখন মনে প্রাণে এইটা ডাকা ছাড়া আর কোনো কিছু ভাবি না। যে যা বলে এখন আর, সত্যি কথা বলি না তোমাদের, ওই সব আর কানে নিই না, এখন সব সয়ে গেছে। এখন শুধু এই আর একটা মাস যদি সব ঠিকঠাক থাকে, তারপরেই কিন্তু সে আমার কোল জুড়ে চলে আসবে, ব্যাস হয়ে গেল। তারপরে দেখতে দেখতে ঠিকই তো হয়ে যাবে, সব দিক ম্যানেজ করা হয়ে যাবে। দেখো তোমাদের দাদাভাই এই কথাটা বলে, জানো তো, যে যার ভাত শেষে কিন্তু জোগাড় করেই আসে। হ্যাঁ, হয়তো আমার কাছে এতদিন তার অন্ন ছিল না, সেই কারণে কিন্তু এই পথটাও কোনোদিনও খোলেনি। তো এখন হয়তো ভগবান সেই রাস্তা করে দিয়েছে, সেই কারণেই কিন্তু সে আসার জন্য আমাদের ঘরে রেডি হয়ে গেছে। তো যাই হোক, দেখো এগুলো সব আমি সত্যি কথাই বিশ্বাস করি, কারণ সত্যি কথা এগুলো ভগবান চাইলেই এগুলো সম্ভব হয়। কারণ আমাদের হাতে কিছু থাকে না, বলি না, আমাদের হাতে সবসময় সব কিছু থাকে না। তাহলে এই যে কত মানুষ আছে না, যারা একটা সন্তানের জন্য হাহাকার করে মরে যাচ্ছে, তাহলে এরকম হতো কেন বলো? বিয়ে হলেই স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেই তো সন্তান হয়ে যেত। তাইলে মানুষ একটা সন্তানের জন্য এত কষ্ট করে, এত কান্নাকাটি হাহাকার করে কেন, কিসের জন্য, তাই না?
যাই হোক, চলো, অনেকগুলো ভালো কথাও বললাম, অনেকগুলো খারাপ লাগার কথাও বললাম। আর এখন খারাপ লাগার কথা এগুলো সত্যি, প্রথম প্রথম না খুব ভাবতাম আর খুব কাঁদতাম, জানো তো, মানে কান্নাকাটি করতাম, যখনই একা ঘরে থাকতাম কান্নাকাটি করতাম। কিন্তু এখন আর ওইসব আর করি না। নিজের শরীরেরও খেয়াল করি, আবার আমার পুচকুটারও কথা ভাবি যে আমি দুঃখ কষ্টে থাকলে সত্যি ওরও তো কষ্ট হবে। আর সোশ্যাল মিডিয়াতে যখন এই ভিডিওগুলো আমার শেয়ার হচ্ছে, এক সময় না এক সময় ও তখন দেখবে, নিজে নিজে কষ্ট পাবে যে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে এই এই কথাগুলো বলেছিল। তো সেইগুলো আর এখন ভাবি না, যে আসছে আসুক, ভগবান তার রাস্তা খুলে দিয়েছে। যাই হোক, দেখো, অনেক কথা বলতে বলতে কিন্তু টুকিটাকি আজকে অনেকগুলো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আর পারি না, জানো তো, শরীর এত ভারী হয়ে গেছে না, এখন আর কিছু কাজ করতে পারি না। সত্যি বলবো, এই যে কাজগুলো করছি আর আমার মার কথা মনে পড়ছে। এই যে কাজগুলো আমাকে করতে হতো না, ওই শুধু ঘরটাই গোছানো। মা এখন কটা দিন ধরে নেই, তো তাই এই সব কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো মা আসার কথা, জানি না ফোন করবে, মা হয়তো আসবে। আমি মাকে বারণ করছি, বাবারও শরীরটা খারাপ, এখন বাবা একা একা থাকে, হয়তো রাত্রি বেরাত্রিরে কিছু হলে বাবা ফোন করে যে কাউকে ডাকবে সেটাও পারবে না। তো ওই কারণেই মাকে বলেছি তোমার আসতে হবে না, কষ্ট তো আমার হচ্ছে ঠিকই। দেখো, ওই যে বলে না, চোখের ওপরে কিন্তু সবাই দেখবে তোমাকে, কিন্তু তোমার পাশে কেউ থাকবে না, তোমার বাবা মা, তোমার নিজের লোক ছাড়া, তাই না? হওয়ার পরে দেখবে সবাই উপচে আসবে, সবাই উপচে আসবে, সবাই ধরবে, সবাই করবে, কিন্তু এই যে হওয়ার আগে পেটে নিয়ে যেই কষ্টটা করা, এর ভাগটা কিন্তু কেউ নেবে না। আমার মনার বেলাও আমি দেখেছি, আমার মনার বেলাও আমি বাড়িতে চলে গেছিলাম, বলি না তোমাদের। তো এই কারণেই তখন আমি বাড়ি চলে গেছিলাম, কারণ তখন আমি তো আরও পারতাম না। তখন ভাবো, আরও বয়স কম, তখন আমার 18 বছর বয়স, তখন তো আরও কষ্টকর। তো এখন যাই হোক, সয়ে গেছে, মনের জোর নিয়েই সব কিছু করি, কিন্তু ওই যে কোথাও এক এক সময় এসে না আর পারি না। এই যে আজকে টুকিটাকি একটু কাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো কেমন কষ্ট হচ্ছে দেখো, আর শরীর আমার চলছে না। জামা কাপড় কেচে, ঠাকুরের বাসন মেজে, মিষ্টুর শাক ধুয়ে, সিঁড়ির ঘরটা আবার ধুলাম, রাস্তাটা ঝাড় দিলাম, সব কাজগুলো আস্তে 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 করে করলাম, কারণ খুব একটা হুড়োপাড়ি করে তো পারি না। শরীরেরও স্পিড কমে গেছে, হাতেরও স্পিড কমে গেছে, সব দিকেই একদম, মানে আমি একদম নিস্তেজ হয়ে গেছি, এখন আর সেইভাবে পারি না। আমার কাজের স্পিড দেখলে, ওই কারণে আমি দেখবে ভিডিওতে মাঝে মাঝে স্লোতে দিই। এইগুলো তো স্পিড দেওয়া, মাঝে মাঝে কিন্তু আমি স্লোতে দিই, যে আমি কতটা স্লোতে এখন চলি। তো যাই হোক, করে নিই, সকাল সকাল একটু কষ্ট হলেও করে নিই, তারপরে জানি এই কাজটুকু আমি মনে মনে কাজ করি, আর কীভাবে জানো তো, এই কাজটুকু করব, তারপরে গিয়ে একটু শোবো, ওই চিন্তাটা শুধু আমার মাথায় ঘোরে। আর এই যে বেশি ওঠা নামা বসা করতে যখনই থাকি না, পেট পুরো শক্ত হয়ে যায় আর যন্ত্রণা করে। যেহেতু আমার এত বছর পর, তোমাদের আমি বলছি না, মা সবাই হয়, মা হতে গেলে কষ্ট সবাইকে করতে হয়, কিন্তু এই যে আমার এত বছর পর এই অভিজ্ঞতাটা তো আমার সত্যি, বিশ্বাস করে, আমার খুব ভয়ানক লাগছে। আর যত দিন এগিয়ে আসছে, তত যেন আমার ভেতরে ভয় এমনভাবে জাঁকড়ে ধরেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। স্নান করে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিয়ে আসলাম, কাচার ছিল অনেকগুলোই, সেগুলো কেচে কুচে মেলে দিয়ে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, ছাতু ডিম সেদ্ধ সবই খেয়েছি, খুব খিদে পেয়ে গেছে এখন না, খালি মিনিটে মিনিটে খিদে পায়। তো আলু ভাজা দিয়ে ভাত ভেজেছিলাম, সেটাই খেলাম। বাজে এখন ঘড়িতে এই 2:30 মতো, রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে, আমি শুধু ভাজবো এখন মাছ। তো মাছটাকে বার করে রেখেছিল দিদি, আর এখন নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবো। রান্নাবান্না আজকে সব হয়ে গেছে, কারণ আমি আজকে শুয়েছিলাম, দিদি রান্না করেছে আর আমি উঠিও নি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। ওই যে বললি না, দিদি আসে খুব হুড়োহুড়ি করে, আর আমার আর উঠতেই ইচ্ছে করছিল না, এত পা কোমর পিঠ ব্যথা করছিল, উঠতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম চলো রান্নাবান্না হয়ে যাক, আমরা খাওয়ার আগেই দেখাবো তোমাদের যে আজকে কি রান্না হয়েছে। অল্প একটু মাছের ডিম ছিল, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তো ভাবলাম একটুখানি মাছ ভাজি, আজকে আর মাছ কিছু রান্না হয়নি, তো সেই কারণে ভাবলাম মাছ ভাজাই করি। 3 জনের 3 পিস মাছ বার করেছি, এটাই ভাজবো, কারণ রাত্রিবেলায় তো মাছ খাওয়া হয় না, মাছ থেকেও যায়। ওই জন্য দিদিকে বললাম মাছের ঝোল ঠোল কিছু করতে হবে না, কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
কালকে দিদি আসবে না বলে, মানে কাজের দিদি আসবে না বলে, ঘর মোছা বাসন মাজার দিদি আসবে না বলে দিদি একেবারে রান্না করে সব বাসন কোসন মেজে ধুয়ে গেছে। আর একেবারে রান্না করে দেখো, রান্নাঘরটার পুরো পরিষ্কার করে আবার নিচ ঠিচ সব মুছে গুছিয়ে দিয়ে গেছে। ও যাওয়ার আগে আমি উঠলাম। ফল কেটেছিল, আমি এই ঘরটা ঝাঁপ দিলাম। ঘরটা ঝাঁপ দিতে দিতে আপেল পেয়ারা খাওয়া হয়ে গেছে, লেবুটা আছে, ওটা ভাত খাওয়ার পরে খাবো। আর এখানে একটু গন্ধ লেবু আর পাতি লেবু মিলিয়ে কেটেছে। আর এই টিফিন বাটিটার মধ্যে ও আমার হেলথের থেকে খাবার দিয়ে গেছে সেটা। আর এইটার মধ্যে দিদি নিয়ে এসছে লতি ভাজা করেছিল ওদের বাড়িতে, লতি ভাজা। আর এখানে এটা হচ্ছে ও আচ্ছা ঢেলা ফ্যাসা মাছ যেটা হয় না, ওই ফ্যাসা মাছ সর্ষে বাটা দিয়ে করেছে। আর আমাদের রান্না হয়েছে আলু এই বিউলির ডাল, আর হয়েছে আজকে পনিরের তরকারি। আমি কালকে করেছিলাম বিকেলবেলা, তো সেই পনিরের তরকারি আছে। আর হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। তবে আমার মতো তো দিদি পারে না, জানি না মেয়ের কেমন লাগবে, একদম শুকনো শুকনো হয়েছে। যাই হোক, যা করেছে করেছে, এটাই অনেক আমার কাছে করেছে। আর এখানে হচ্ছে পটল ভাজা আর উচ্ছে ভাজা, এই হচ্ছে আমাদের রান্না বান্না। আর ওই যে মাছ ভাজাটা বসিয়েছি। এরপরে তোমাদের দাদাভাইও যেহেতু বাড়িতে আছে, তো এখন আমরা খেয়ে নেবো, 2:30 মতো বাজে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এবার ভাত বাড়বো। ভাত ঠাত খেয়ে তারপর আবার একটু শোবো। আবার বাইরে করেছিল প্রচণ্ড মেঘ, বৃষ্টিও হলো। জামা কাপড়গুলো তুলে ফেলেছিলাম, আবার সব জামা কাপড় নিয়ে বাইরে দিয়েছি। আর ঘরটা এইমাত্র একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। আর এই যে বাসনগুলো সব রান্নার পরে মেজে গেছে, সেগুলো রয়েছে, খেয়ে দিয়ে এগুলো গোছাবো। বাইরের দিকটা আবার বৃষ্টিটা কমেছে বলে আবার জামা কাপড়গুলো দিয়েছি বাইরের দিকটায়। ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নিই তিনজনেই। আর ডালের সঙ্গে মাছ ভাজাটা তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে, মাছের ঝোলের থেকে ও মাছ ভাজাটা পছন্দ করে। তো সেই কারণে ভাবলাম ও তো আর দুপুরবেলা বাড়ি থাকে না, আজকে যখন বাড়ি আছে তাহলে মাছ ভাজাই করে দিই। আবার মা আসবে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। শুয়ে থাকলে না টাইমটা যেন কিভাবে কেটে যায় জানো তো, মনে হয় ঘড়ির কাঁটা দৌড়তে থাকে। আর যখন কাজ করতে থাকি মনে হয় বাবারে টাইম আর শেষ হচ্ছে না। আজকে প্রায় 3 দিন হবে সেই যে তোমাদের দেখিয়েছিলাম মটর ভিজিয়েছিলাম, মেয়ে খেতে চেয়েছিল, রান্না করতেই এখন ইচ্ছে করে না, বিশ্বাস করো। আরও এই যে দিদি আমাকে কুড়ে বানিয়ে দিয়েছে, এই রান্না করে দিয়ে যায়, তো রান্না করে দিয়ে যাচ্ছে, গুছিয়ে দিয়ে যাচ্ছে, আমি শুধু খাচ্ছি, তো আমাকে আরও কুড়ে বানিয়ে দিয়েছে। মটরটা তো ভেজানো রয়েছিল, ফ্রিজের মধ্যে রয়েছে মটরটা, তো মেয়েটা বলেছিল খেতে চেয়েছিল, করতে পারিনি। ভাবলাম কি যে সন্ধেবেলা করি। সন্ধেবেলা শুয়ে ঠুয়ে উঠে মেয়ে সন্ধে টন্ধে ধরালো, দেখলাম না শরীরটা একটু ঠিকঠাক লাগছে, পেটে ব্যথাটাও হালকা হালকা কমেছে। তো ভাবলাম যে চলো করি, খেতে চেয়েছিল করি। বললাম কী রে ঘুগনি দিয়ে কী দিয়ে খাবি, রুটি দিয়ে? তাহলে বাবাকে রুটি কিনতে পাঠাই, কারণ রুটি করতে ইচ্ছে করে না আমার, জানো তো আগাগোড়াই। এখন তো আরও ইচ্ছে করে না, আগাগোড়াই ইচ্ছে করে না। তো বললো মা লুচি করবা? তো আমি বললাম ঠিক আছে চল করি অল্প করে লুচি। তো এখানে দেখো ময়দা মাখতে নিয়েছি, তাও বাজে এখন প্রায় 8টা মতো। সন্ধেবেলা ওই দুধ খেলাম, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আমি প্রোটিন পাউডার মাদার হরলিক্সটা দিয়ে দুধ দিয়ে খাই। মেয়ে খেলো চা বিস্কুট, ওর বাবা খেলো চা। সন্ধ্যের পাটটা মিটিয়ে তারপরে মেয়ে বসলো পড়তে ঘরে গিয়ে। আর আমি ভাবলাম তাহলে আস্তে আস্তে তো করবো, হুড়োপাড়ি করে করতেও পারবো না, তাহলে এখন থেকেই আরম্ভ করি। তো এখানে দেখো একটু গরম জল করে নিয়েছি, আর লুচি করব আজকে। ময়দা মাখার মধ্যে জোয়ান দিয়েছি, জোয়ান দিয়ে ময়দা মাখলে না লুচিটা খেতে খুব ভালো লাগে জানো তো। তো ময়দা মেখে নিয়েছি, দেখো এখন আর সেরকম চাপ দিয়ে মাখতে পারি না, তো এই যে হালকা করে মেখে একটু না মানে সাদা তেল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর লুচি ভাজার আগে তোমাদের দাদাভাই আরেকবার একটু জোর করে ডলে দিয়েছিল, তাও ও এখানেই বসা ছিল খাওয়ার টেবিলে, বলছিল রাখো আমি মেখে দেবো। তো আমার আবার কী বলো তো, আসলে কী বলো তো, কোনো দিন আমার বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে সংসারের কাজ করাইনি। আর সত্যি কথা বলতে এখনও অনেক করে, দেখো করতে হবেই একার সংসারে, যতক্ষণ দিদি আসছে পারছে করে দিয়ে যাচ্ছে। মা আসলে তো এটুকুনিও ওকে করতে হয় না, মা সব করে। কিন্তু যখন কেউ না থাকে তোমাদের দাদাভাই অনেক হেল্প করে। আর তারপরে আমার মেয়ে তো আছেই। তো সত্যি কথা মানে বলে না নিজের লোকরাই তোমার কষ্ট বুঝবে,
যাই হোক, তো বললো রেখে দাও, আমি মেখে দেবো। তো আমি ভাবলাম না, চলো আমি মেখে দিই, যদি না হয় তুমি আরেকটু জোর করে ডলে দিও, কারণ জোরে তো আটাটা ডলতে পারি না এখন। তো যাই হোক, হয়ে গেছে ওদিকে। আর বাসন কোসন যা ছিল ওগুলো সব বার করে দিয়েছি, কালকে সকালে আবার মাজা হবে। এখানে ইচ্ছে করছিল না মাজতে, কারণ কালকে দিদি আসবে না, কাজের দিদি, বুঝেছো, সব মেজে ঘষে পরিষ্কারই করতে হবে, কারণ সকালবেলা থাকলে আরও কষ্ট। তো বাইরে করে দিলাম, আর মাজিনি, ওগুলো সকালেই মাজবো বলে রেখে দিয়েছি। এখানে ঘুগনি করে নিলাম, দেখো বেশি লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি, লঙ্কার গুঁড়ো নামমাত্র একটু দিয়েছি, কালারটা দেখেই বুঝতে পারছো। দিলাম একটু ধনে পাতা, গরম গরম ঘুগনি খেতে কিন্তু খুব ভাল লাগে। তো এই করে এই যে চায়ের বাসন টাসন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, বাজে দেখো 9:25। ব্যাস, এরপরে গরম গরম লুচিটা ভেজে রাত্রিবেলায় খেয়েছিলাম। চলো ভিডিওটা তাহলে এই অবধিই থাক, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।